তারপর কি বলছে, অ্যামং দ্য ফলোইং ব্লাড কম্পোনেন্টস হুইচ ইজ ডিক্রিজড ইন অ্যানিমিয়া। সহজ কোশ্চেন, বলো কি হবে? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট। আচ্ছা, মানে একবার আমি পুরো ছকটা একবার দেখিয়ে দিই, ঠিক আছে? মানে সমস্ত ব্লাড কর্পাসেলের ব্যাপারটা একবারে সমস্ত মিটিয়ে দিই, যাতে কোনো পরবর্তীকালে কোনো কোশ্চেনের প্রবলেম না হয়, ঠিক আছে? দেখো, ব্লাডের ক্ষেত্রে ব্লাডের মেন কম্পোনেন্ট, তোমাকে মেজর কম্পোনেন্ট প্রথমে যে কোশ্চেনটা আসে এখান থেকে, যে ব্লাডের মেজর কম্পোনেন্ট কোনটা, মানে মেজর পোর্শন কোনটা, কম্পোনেন্ট নয়, মেজর পোর্শন কোনটা? অ্যান্সার উইল বি দ্য প্লাজমা। প্লাজমা হচ্ছে 55% অ্যান্ড দ্য কর্পাসেল অর দ্য ব্লাড সেল ইজ দ্য 45%। মানে এটা প্রথমেই আসে যে প্লাজমা বেশি না তোমার ব্লাড কর্পাসেল বেশি, অলওয়েজ প্লাজমা বেশি। মানে এটা নর্মাল ভাবো না, একটা যে লিকুইডটা আছে, প্লাজমার মানে ওয়ান টাইপ অফ লিকুইডই, তো সেই লিকুইডে তো তোমার কি বলে সমস্ত কর্পাসেল ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই কর্পাসেলের মধ্যে লিকুইড ঘুরে বেড়াচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের ইজি একটা মনে রাখা, মানে নর্মালি একটা আইডিয়া থেকে বলতে পারবো যে প্লাজমা আমাদের বেশি রাদার দ্যান ব্লাড সেল। ওকে, তো এখানে পোর্শনে অতটা লাগবে না, প্লাজমার অত ডিটেলিং লাগবে না, কিন্তু ব্লাড সেলের ডিটেলিংটা একটু সিএইচও বা যে কোনো এক্সামের ক্ষেত্রেই লাগতে পারে। তো সেক্ষেত্রে দেখো, ব্লাড সেলের ক্ষেত্রে দেখতে হবে আরবিসি, ডব্লিউবিসি অ্যান্ড প্লেটলেট, তিনটে মেজর পোর্শন। তো আরবিসির অপর নাম এরিথ্রোসাইট, ডব্লিউবিসি লিউকোসাইট এবং প্লেটলেট, ঠিক আছে? এইগুলো মেনলি তৈরি করে থাকে। আর এখানে যে কোশ্চেনটা যদি ইনডেপথ কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে এখান থেকে আসতে পারে গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। মানে তোমাকে ডব্লিউবিসি না ডিরেক্ট জিজ্ঞেস করে তোমাকে বলতে পারে কোন কোন কর্পাসেলটা আমাদের গ্রানুলোসাইট ডব্লিউবিসির মধ্যে আসবে না। তোমাকে এই তিনটে অপশন দিল, এর মধ্যে আর একটা অপশন দিল অ্যাগ্রানুলোসাইটের, তখন তোমাকে এই লিম্ফোসাইট বা মোনোসাইট দিল, তোমাকে চুজ করতে মানে বলতে পারে। অর্থাৎ সিম্পলি তাই হচ্ছে ব্যাপারটা, যদি সিম্পলি করি ব্যাপারটাকে, ডব্লিউবিসির দুটো ভাগ, একটা হচ্ছে গ্রানুলোসাইট, একটা হচ্ছে আগ্রানুলোসাইট, ঠিক আছে? তো গ্রানুলোসাইটের তিনটে পোর্শন, একটা হচ্ছে নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল। অ্যান্ড ইন কেস অফ অ্যাগ্রানুলোসাইট এর দুটো পোর্শন, এমএল মানে হচ্ছে মোনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, আমরা ব্লাড কর্পাসেলের তিনটে পোর্শন, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট। আর ডব্লিউবিসির দুটো পোর্শন, একটা হচ্ছে গ্রানুলোসাইট, একটা হচ্ছে আগ্রানুলোসাইট। এবং আগ্রানুলোসাইটের তোমার হচ্ছে দুটো দুটো মানে কর্পাসেল আছে, লিম্ফোসাইট বা এমএল, এমএল হিসাবে মনে রাখি, যাই হোক। তো মানে আমি এইভাবে মনে রাখি এমএলএ, এমএলএ মানে সহজ মনে রাখার ব্যাপার আর কি, এমএলএ। তাহলে মনে রাখলেই মোটামুটি মোনোসাইট, লিম্ফোসাইট, অ্যাগ্রানুলোসাইট তিনটা একবারে চলে আসবে, ঠিক আছে? তোমরা ইউজ করতে পারো মনে রাখার জন্য, যার যেভাবে মনে রাখতে পারে সেভাবেই হবে। পরীক্ষার এক্সামে তো মানে চাপে গুলিয়ে যায় আর কি। সেক্ষেত্রে কিছু কিছু জিনিস নিজের কাছে রাখা, ঠিক রাখা ভালো। আচ্ছা, নাইন্থ কোশ্চেন কি হয় বলো? অ্যান্টিনেটাল কেয়ার ইজ গিভেন টু দ্য ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ফর অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ, অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, এখানে এখানে তো কিছু তেমন নেই বলার মতো, এখানে এটাই লেখা আছে মনে হয় আমার ওই ক্লাস মানে থার্ড ইয়ারের নোটের থেকেই পোর্শনটা নিয়েছিলাম, আমার থার্ড ইয়ারের নোটের কোথায়, এই যে এখান থেকে নিয়েছিলাম। মানে এটা আমাদের যে তোমার অবজেক্টিভস গুলো আছে মানে এএনসির, তো সেটাই আমাদের হু হচ্ছে হেলথ ফর অল, যে তোমার মোটোটা আছে তার আন্ডারই আছে হেলথ ডিউরিং প্রেগনেন্সি ব্যাপারটা আছে। এবং তার বিভিন্ন দেখতে পাচ্ছ যে বিভিন্ন পোর্শন আছে, এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য, ওটা বাদ দাও। তো প্রিভেন্ট হচ্ছে, প্রিভেন্ট কি করে, এনি কমপ্লিকেশন, মানে যে কোনো আর্লিয়েস্ট কমপ্লিকেশনকে প্রিভেন্ট করে, এডুকেট করে অ্যাবাউট দ্য প্রেগনেন্সির ফিজিওলজি বা কমপ্লিকেশন কি হতে পারে সে সমস্ত ব্যাপারে, মোটিভেট করে কিসের জন্য, ফ্যামিলি প্ল্যানিং এর জন্য মোটিভেট করে, স্ক্রিনিং করে হাই রিস্ক কেসেস গুলোকে স্ক্রিনিং করে, ডিসকাস করে মানে কোথায় ডেলিভারি হবে, মোড অফ দ্য ডেলিভারি কি হবে, কেয়ার অফ নিউবর্ন কি হবে, ঠিক আছে, এনসিওর করে কন্টিনিউয়াস রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড টু প্রোভাইড অনগোয়িং হেলথ কেয়ার অ্যান্ড হেলদি মাদার অ্যান্ড বেবি। এই জিনিসটাকে আমাদের ইন কেস অফ এএনসি তে করা হয়, ঠিক আছে? এটা মোটামুটি সবাই জানো, এটা কিছু বলার নেই, সবাই জানে এটা। তো আচ্ছা, সেটা কি বলছে, ক্রনিক কনস্টিপেশন লিডস টু, বলো কি হবে? অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, পাইলসের অপর নাম কি? পাইলসের অপর নাম হেমারয়েড। হেমারয়েড।
হেমারয়েড। ঠিক আছে, আর এখানে কিছু তেমন নেই বলার মতো। Okay. আচ্ছা, এখানে দেখে দেখে নিতে পারো ছবিটা। এটা প্রোলাপস রেকটামের ছবি, রেকটাল প্রোলাপসের ছবি, মানে রেকটালের পার্টটা আমাদের বেরিয়ে আসছে। এটা হচ্ছে প্রোলাপস রেকটামের একটা ছবি দেওয়া আছে। এখানে কিছু আছে, কি আছে হিমারয়েডের, হ্যাঁ হিমারয়েডের কি দেওয়া হয় বলতো, একটা স্পেশাল বাদ দেওয়া হয়, কি নাম? সিজ বাদ দেওয়া সিজ বাদ, সিজ বাদ দেওয়া দেওয়া হয়, হয়। সিজ বাদ। সিজ বাদের টেম্পারেচার কত? সিজ বাদের টেম্পারেচার কত? 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। 5 থেকে 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। আর তোমার সব থেকে যদি বলে ওয়ান ওয়ান অ্যান্সার চাই তাহলে কি হবে? তোমাকে রেঞ্জ না দিয়ে যদি ওয়ান অ্যান্সার চাই, দেন অ্যান্সার উইল বি 104। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ যদি ওয়ান অ্যান্সার চাই তাহলে 104, নয়তো হচ্ছে তোমার 95 থেকে 110 বলা যেতে পারে, বা কোনো কোনো বইয়ে 104 থেকে 110 লেখা থাকে। এগুলো ভ্যারি করে, মানে কোনো আর এটা কোন অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে বলো তো, হট না কোল্ড? ইজি ব্যাপার, বলো। হট অ্যাপ্লিকেশন। হট hot অ্যাপ্লিকেশন, হট, হ্যাঁ হট অ্যাপ্লিকেশন। আচ্ছা, আর এদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি বুঝতেই পারছো, যেহেতু হিমালয়েডস এর ম্যানেজমেন্ট কি হবে, হাই ফাইবার ডায়েট দিতে হবে, তাই তো? এই যে হাই ফাইবার ডায়েট নিতে হবে কনস্টিপেশনকে অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, এই জিনিসটা একটু দেখে নাও, যদি কোনো পজিশন দিয়ে কোশ্চেন স্যার, আসে। স্যার হ্যাঁ বলছি যে বলুন। সিজ বাতের টাইমটা একটু বলুন। এই তো দেখো 2 থেকে 3 টাইমস পার ডে, 7 থেকে 10 ডেজ দেওয়া হয়। আচ্ছা, হুম, যেখানে লেখা আছে দেখো, দেখে নাও 2 থেকে 3 টাইমস। এই টাইমস এর কোশ্চেনটা আসে না, ঠিক আছে, আমি তার জন্য বললাম না। মেনলি সিজবাতে তোমার টেম্পারেচারটা জিজ্ঞেস করে 104 থেকে 110, বা যদি সিঙ্গেল অ্যান্সার বা যেটা এও বললো, মানে যে একজন বললো 95 থেকে 110, এটাও হয়, এটাও বিভিন্ন বইয়ে লেখা থাকে 195 থেকে। আর যদি সিঙ্গেল অ্যান্সার চাই তখন হচ্ছে 104ই করবে, কারণ ওটাই মানে সব থেকে সুইটেবল টেম্পারেচার বলা হয়। আচ্ছা, আপনার সার্জারিতে কোন পজিশন দেওয়া হয় এটা নর্মালি তোমরা বলতে পারবে, তাও মানে একটা লিখে রেখেছি। যদি পজিশন দিয়ে কোনো কোশ্চেন আসে সিএইচওতে, ইন কেস মানে ইন পাইলস এর ক্ষেত্রে, তো এই কোশ্চেনটাই আসবে, আপনার সার্জারিতে তোমার কোন পজিশন দেওয়া হয়, সাইড লাইন পজিশন বা প্রোন পজিশন দেওয়া হয় আফটার সার্জারি। বোঝা গেল? যদি এখান থেকে হিমোরয়েডস থেকে কোনো কোশ্চেন আসে সিএইচওতে, দুটো কোশ্চেনই আসতে পারে। এক হচ্ছে সিজবাতের টেম্পারেচার জিজ্ঞেস করতে পারে, সেকেন্ডলি হচ্ছে আফটার দা তোমার সার্জারি পর কোন পজিশন দেওয়া হয়। আর একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কোনো ফাইবার যুক্ত ডায়েটকে বলে দিতে পারে যে কোনো পেশেন্টের হেমারয়েড আছে বা পাইলস আছে, সেক্ষেত্রে কোন ডায়েট তুমি প্রেফার করবে। যে বিভিন্ন তোমাকে ডায়েট দিয়ে দিল, হাই ক্যালোরি ডায়েট, হাই ফাইবার ডায়েট, সামথিং সামথিং কিছু অপশন দিয়ে দিল তোমাকে। এই 3টে কোশ্চেনই এখান থেকে আসতে পারে, এর বেশি কিছু আসবে না। ঠিক আছে, আচ্ছা এরপর কি বলছে, এটা তো জানো সবাই, বলো অ্যাকশন প্রায়র টু অনসেট অফ ডিজিজ। এর এক্সপ্লেনেশন আমি বলবো না, কারণ এগুলো অলরেডি ম্যারাথন আমি পড়িয়ে দিয়েছি। বলো। প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন, এটা তোমরা দেখে নেবে, এক্সপ্লেনেশন যদি দরকার হয় ওখান থেকে দেখে নেবে ম্যারাথন থেকে। ওখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো বেশি ইম্পর্টেন্ট। মানে এটা তো নর্মাল একটা কোশ্চেন যে তুমি ইজিলি বলতে পারছো, কিন্তু মেনলি যেগুলো এই প্যাপসমিয়ার বা সামথিং কিছু দিয়ে কোশ্চেন গুলো, কোন কোন লেভেলে পড়ে, সমস্ত কোশ্চেন গুলো ভালো আসে, ওইগুলো একটু দেখে নেবে ওখান থেকে। ঠিক আছে, আচ্ছা বিসিজি ভ্যাকসিনেশন বিগ ইভেন্ট, বলো বিসিজি কোথায় দেওয়া হয়? ইন্টারডার্মাল। হুম, বিসিজি কি হবে তাহলে? ইন্টারডার্মাল। হ্যাঁ, ইন্টারডার্মালে দেওয়া হয়। হুম, sorry. হুম, আচ্ছা, তো বিসিজির এগুলো তো বিসিজি নিয়ে আগের দিন বলেছি আমি, একটু তাও বলে দাও বিসিজির ফুল ফর্ম কি হবে? আচ্ছা, বিসিজি কোন ভাগে, কোন টাইপের ভ্যাকসিন, লাইভ না ডেড? লাইভ লাইভ ভ্যাকসিন। আর বিসিজি কে তোমার আর কি আছে, ডাইডুয়েন্ট? 0.9% সোডিয়াম 0.9% NaCl। 0.9%, একদম 0.9% অবশ্যই মনে রাখবে।
আর আচ্ছা মানে বিসিজি মানে কি এমন একটা ভ্যাকসিন নাম বলো যেটা স্কার পড়ে, মানে আপনার ভ্যাকসিনেশনে স্কার পড়ে। BCG. BCG বিসিজি বিসিজি বিসিজি। আচ্ছা, আর কিছু আছে কি এখানে? আচ্ছা, এখানে অনেকগুলো লেখা আছে। একটু তাহলে পরপর অ্যান্সার করে যাও। বলো সলভেন্ট কি হবে? দিয়ে বলে দিলে 0.9% হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রিকনস্টিটিউট টুয়েন্ট বিসিজি কতক্ষণ পর্যন্ত রাখা যাবে? 4 hours. 4 আওয়ার্স। 4 ঘন্টা। আচ্ছা, 4 ঘন্টা। বিসিজি কত বছর পর্যন্ত দেওয়া যেতে পারে? BCG মানে 1 year up to 1 হ্যাঁ, year. আপ টু 1 ইয়ার পর্যন্ত দেওয়া যেতে পারে। তবে আমাদের কি করতে হবে যে আফটার বার্থের যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেওয়াই ভালো, তাই তো? যদি 1 মান্থের মধ্যে দিই তাহলে কত দিব, আর যদি 1 মান্থের পরে দিই তাহলে কত ডোজ হবে? 0.05. আগে দিলে 0.05 0.05 1 আর মান্থের পরে দিলে 0.1। ঠিক আছে, গুড। আচ্ছা, সাইট বলো। লেফট আপার আর্ম। লেফট আপার আর্ম। আচ্ছা, কার ফরমেশন হয়ে থাকে? আচ্ছা, এদের রুট তো বললে ইন্টার আর্মাল রুট হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, যদি আমরা রং সাইডে দিয়ে থাকি তাহলে কি হবে? কোনো স্কার হবে না। তার আর একটা জিনিস হয়, আর একটা কি বলতো, স্কার তো ঠিক আছে, স্কার হবে না তা আলাদা ব্যাপার। স্কারটা এমন না, হ্যাঁ এটা একটা মেন্ডেটারি। তুমি যেহেতু বললে অনেক ক্ষেত্রে স্কার ফরমেশনটা কিন্তু এমন না যে মেন্ডেটারি, বিসিজি দিলেই যে স্কার ফরমেশন হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। এটা মানে আমি দেখছিলাম তো, সেক্ষেত্রে আমি দেখলাম যে ওই জিনিসটা একটা ব্যাপার আছে, যে এমন নয় যে একদম বিসিজি দিচ্ছি বলে আমার স্কার ফরমেশনটা একদম মেন্ডেটারি, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, যদি আমি রং সাইডে দিই বিসিজির তাহলে কি হতে পারে বলো? সেক্ষেত্রে হতে পারে অ্যাক্সিলারি নোডের এনলার্জমেন্ট হতে পারে, ঠিক আছে? এটা মানে তোমার ওই কেন দরজা বাইরে থেকে দিয়ে দাও, দরজা খুলে কোথায় যাচ্ছ তুমি? আনমিউট করা যায়, একটু মিউট করে নাও। ওকে, তো অ্যাক্সিলারি নোডের হচ্ছে এনলার্জমেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, আর তো কিছু নেই এখানে। ইন্টারনাল। আচ্ছা, হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রোটিন ইজ সিন ইন সয়াবিন। ওকে। তারপর পরেরটা 14, টোটাল ওরাল ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস ইজ গিভেন টু এ চাইল্ড ফ্রম 9 months to 5 17 lakh to 17 lakh ইন্টারন্যাশনাল ইউনিট। 17 একদম। ভিটামিন এ মেনলি কি প্রিভেন্ট করে? আগের দিন বলেছি, এটা বেশি বলবো না। ভিটামিন এ মেনলি কি প্রিভেন্ট করে? নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস। আচ্ছা, আর 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের গল্পটা একটু বলো, কি করে কি হচ্ছে, ক্যালকুলেশনটা একটু বলো। 9 মান্থে যখন শুরু হয় যখন দেওয়া হয় ফার্স্টে তখন 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, বাকি 6 মাস অন্তর অন্তর, তাহলে টোটাল হচ্ছে 9টা ডোজ। ফার্স্ট ডোজ হচ্ছে 1 লাখ, বাকি 8টা ডোজ 8 into 2, মানে বাকি ডোজ গুলো 2 লাখ করে, মানে 8 দুগুণে 16, আর ফার্স্ট ডোজ হচ্ছে 1 লাখ, টোটাল 17। ঠিক আছে, এটা সবাই এগ্রি তো এই জিনিসটাতেই? সবার একই অ্যান্সার তো এটা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, a disease which spread from one country to another, thus in the entire world, কি হবে? প্যান্ডেমিক। Entire world. প্যান্ডেমিক। আগের দিনে আমি বলছিলাম যে কোভিড কি প্যান্ডেমিক ডিজিজ, ঠিক আছে? কোভিড প্যান্ডেমিক ডিজিজ। আচ্ছা, হিমোগ্লোবিন লেভেল ইন সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগন্যান্সি কত হবে? less than Less than 7. লেস দ্যান 7। আচ্ছা, আচ্ছা, অ্যানিমিয়া থেকে কি আছে? হ্যাঁ, আচ্ছা, অ্যানিমিয়াতে হুয়ের যে গাইডলাইন আছে অ্যানিমিয়াতে, সেক্ষেত্রে ইন কেস অফ প্রেগনেন্ট ওম্যান কত হতে পারে, মানে কত কম মানে নর্মাল, দাদা লেখা ছিল। এই যে অ্যানিমিয়ার, এটা হচ্ছে হুয়ের
তো অ্যানিমিয়ার ক্ষেত্রে প্রেগনেন্ট ওম্যান এবং চাইল্ড বিলো 5 ইয়ার্স এর ক্ষেত্রে নর্মাল রেঞ্জ কত, মানে নর্মাল কত হতে পারে অ্যাকর্ডিং টু হু? ইন কেস অফ মানে নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে, নট অ্যানিমিক কন্ডিশন নয় কিন্তু, ইন অ্যাকর্ডিং টু হু, হোয়াট ইজ দ্য নর্মাল ভ্যালু অফ দ্য সিরাম এফি ইন কেস অফ প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড চাইল্ড বিলো 5 ইয়ার্স, নন প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড মেল? কি হবে? কত হয়? 11, 12, 13, তাই তো? এটা কি জানা ছিল? মানে তো জানা, নিশ্চয়ই জানবে, মানে আমি কোশ্চেনটা ঠিকঠাক ভাবে ফরমেশন করতে পারলাম না, এটাই আর কি। এটা জানতে তো সবাই? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা এটা তো সবাই জানতে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি কোশ্চেনটা ফরমেশনটা আমি কোশ্চেনটা ঠিকঠাক একবার করে বলুন। করতে পারিনি। মানে কোশ্চেনটা ব্যাপারটা হচ্ছে, আমি বলতে চাইছিলাম যে আমাদের নর্মাল কন্ডিশন, নট অ্যানিমিক কন্ডিশন, মানে নর্মাল। তো আমি এখানে লেখাটা নর্মাল করে দিই। হ্যাঁ, ধরো নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে হু কি বলছে, অ্যাকর্ডিং টু হু বলছে যে ইন কেস অফ প্রেগনেন্ট ওম্যান এবং চাইল্ড বিলো 5 ইয়ার্স এর ক্ষেত্রে 11 গ্রাম পার ডিএল ইজ নর্মাল। তার থেকে যদি কম হয় তখন হচ্ছে অ্যানিমিয়া বলবো। ইন কেস অফ নন প্রেগনেন্ট ওম্যানের ক্ষেত্রে যদি 12 গ্রাম পার ডিএল হয় তখন তাকে নন, ইন কেস অফ নন প্রেগনেন্ট ওম্যান তাকে আমি বলবো অ্যানিমিক। এবং ইন কেস অফ মেল যদি বিলো 13 গ্রাম পার ডিএল হয়, দেন হচ্ছে, মানে ডিএল মানে ডেসিলিটার, দেন তাকে আমরা কি বলবো, অ্যানিমিয়া বলবো। বুঝে গেল ব্যাপারটা? যেগুলো হ্যাঁ, নর্মাল, মানে 11, 12, 13 হচ্ছে নর্মাল, এর থেকে যদি কম হয় তাহলে তোমার হচ্ছে অ্যানিমিয়া বলবো। সিম্পল ব্যাপার, বুঝতে পেরেছো? বুঝে গেছে? হ্যাঁ। ঠিক আছে। হুম। আচ্ছা, অ্যানিমিয়া সম্বন্ধে আর কিছু লেখা নেই। আচ্ছা, এটা তো তোমার লেখায় বলাই আছে, এটা বলছিলাম যেটা মাইল্ড যদি হয়, তোমাকে কোশ্চেনে দিয়েছিল, তোমার কি চেয়েছিল কোশ্চেনে? সিভিআর, তাই তো? সিভিআর চেয়েছিল। সিভিআর এই অ্যান্সারটা হবে যে বিলো দ্যান 7 mg পার ডিএল। যদি তোমার মাইল্ড চাই তাহলে হচ্ছে লেস দ্যান, দেখতেই পাচ্ছ তোমার সব থেকে, এখানে সব থেকে 11, 12, 13, এর মধ্যে 11 হচ্ছে তোমার প্রেগনেন্ট ওম্যানের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যদি 10-এর থেকে কম হয় তখন তাকে বলবো মাইল্ড হয়েছে। দেন হচ্ছে মডারেট হলে 7 থেকে 10, এবং সিভিয়ার হলে লেস দ্যান 7 mg পার ডিএল। ঠিক আছে? আচ্ছা, অ্যানিমিয়ার ক্ষেত্রে দাঁড়াও, আচ্ছা, পার্নিসিয়াস অ্যানিমিয়া তো জানো, তোমার এটা জানো মোটামুটি। পার্নিসিয়াস অ্যানিমিয়া কিসের অভাবে হয়? ভিটামিন B12। ভিটামিন বি টুয়েলভ, একদম। আচ্ছা, আচ্ছা, ভিটামিন বি 12 এর তোমার রাসায়নিক নাম কি, মানে কেমিক্যাল নেম? সায়ানোকোবালামিন। আচ্ছা, এর জন্য সে কোবালোমিন অ্যানিমিয়া বলা হয়, কিন্তু পার্নিসিয়াস অ্যানিমিয়াকে কোবালোমিন অ্যানিমিয়াও কিন্তু বলা হয়। ঠিক আছে? হ্যাঁ, বলো একমাত্র বলো। ভিটামিন যেখানে মেটাল থাকে, কোবাল্ট, এটাই হচ্ছে সায়ানোকোবালামিন। একদম একদম, ওটা হচ্ছে তোমার যে ইন কেস অফ তোমার যে কি বলবো, যেগুলো আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ইন কেস অফ কেমিস্ট্রিতে, যদি আমরা 12-এ কেউ পড়তে, 12-এ যদি সায়েন্স থাকে তুমি জানবে কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হয়, লাইক ইডিটিএ, কোবালোমিন, এই সমস্ত গুলো কি হয়, এগুলো হচ্ছে আমাদের কোবাল্টের সাথে বিভিন্ন ভ্যালেন্সিতে বন্ড করে থাকে, তাই তো? হ্যাঁ। হুম, এগুলো হচ্ছে মেটাল টু, তোমার হচ্ছে বিভিন্ন যে কার্বনিক বন্ড হয় সেগুলো দিয়ে তোমার এই সমস্ত যৌগগুলো তৈরি হয় আর কি। একে বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলা হয় ইন কেমিস্ট্রিতে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যেটা অন্যদিকে চলে যাচ্ছে, সিকেল সেল। আচ্ছা, একটা যেটা মনে পড়লো আমার, সিকেল সেলটা বলো তো, সিকেল সেল অ্যানিমিয়াটা কি হয়? আরবিসিটা আরবিসিটা সিকেল লাইক আমাদের স্ট্রাকচার হয়। একদম সিকেলের মানে লাইক বাংলাতে যেটা কাস্তের মতো কাস্তে কাস্তে লাগে। বলে আমাদের বাংলায়। হ্যাঁ, কাস্তে, একদম একদম কাস্তের মতো হয়ে যায়। ঠিক। আচ্ছা, আচ্ছা, আয়রন তোমার কোন মেথডে দেওয়া হয়, আইএম দিয়ে দেওয়া হয়, কোন কোন মেথডে দেওয়া হয় আয়রন ইনজেকশন আয়রন? জেড 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 ট্র্যাক মেথড। মেথড, জেড ট্র্যাক মেথড, একদম, জেড ট্র্যাক মেথড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলো তো, ভিটামিন বি টুয়েলভ এর আমরা কি বলবো, কোশ্চেন ফরমেশনটা খুব চাপ হয়ে যায়। ভিটামিন বি 12 অ্যাবজর্পশন আমরা কোন মানে কতটা পরিমাণে অ্যাবজর্পশন, বাংলায় বলছি আমি ব্যাপারটাকে, যে কতটা পরিমাণ ভিটামিন বি 12 আমার শরীরে অ্যাবজর্ব করলো, সেটা আমরা কোন ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনের মাধ্যমে বলতে পারি?
কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে না? আমি আরেকবার বলবো যে আমাদের হ্যাঁ শরীর ক্লিয়ার হয়েছে ভিটামিন বি জানা। টুয়েলভ কতটা পরিমাণ অ্যাবজর্ব করছে সেটা কোন ডায়াগনস্টিক ইভালুয়েশনের মাধ্যমে আমরা বলতে পারবো। হুইচ ইজ দ্য হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেস্ট বাই হুইচ উই ক্যান ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অ্যাবজর্পশন অফ দ্য ভিটামিন বি টুয়েলভ? জানো? না এটা জানা The নেই, name of বলুন। the test is selling test. SCHILING selling. একটু বানানটা দেখে নেবে, ঠিক আছে? জানো মোটামুটি বানান আমার ভুল হয়, তবে এবার দেখে নেবে। বানানটা এরকম SCHILI, হ্যাঁ এল হতে পারে বা এল হতে পারে, একবার তো দেখে নেবে। হ্যাঁ, এর নামটা হচ্ছে সেলিং টেস্ট, ঠিক আছে? আচ্ছা, আর আর কিছু মনে পড়ছে, হ্যাঁ। আচ্ছা, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তো নাম শুনেছো তোমরা, না? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া শুনেছো অবশ্যই। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কার কার অভাবে হতে পারে? ভিটামিন বি মেগালোব্লাস্টিক টুয়েলভ এর অ্যানিমিয়া, অভাবও হয়, ভিটামিন বি হ্যাঁ টুয়েলভ হয়, এর আর অভাবও হয়, হ্যাঁ ওটা হয়, আর আর মেবি ভিটামিন বি সিক্স। বেশি ভিটামিন বি টুয়েলভ এর সাথে একটা মেজর কম্পোনেন্ট যুক্ত হয়, তার সাথে তার নাম হচ্ছে ফলিক অ্যাসিড। যখন ফলিক অ্যাসিডের সাথে ভিটামিন বি টুয়েলভ, হ্যাঁ, ফলিক অ্যাসিডের সাথে ভিটামিন বি টুয়েলভ যখন অ্যাড হবে, দুজন মিলে যখন ডেফিসিয়েন্ট ক্রিয়েট করবে, তখন তাকে বলা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, এই যে অ্যানিমিয়াটা পড়লাম, এগুলো কি, এটা কি টাইপের ডিসঅর্ডার? ব্লাড নিউরোলজিক্যাল, ডিসঅর্ডার, হেমাটোলজিক্যাল? হ্যাঁ হ্যাঁ, হেমাটোলজিক্যাল বলো। ব্লাড ডিসঅর্ডার, হেমাটোলজিক্যাল হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, ব্লাড ডিসঅর্ডার। একদম একদম। আচ্ছা, আর কয়েকটা হেমাটোলজিক্যাল ডিজিজের নাম বলো তো। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, আচ্ছা থ্যালাসেমিয়া, ওকে। থ্যালাসেমিয়া কি আছে, হ্যাঁ বলো। থ্যালাসেমিয়াতে কি হয়ে থাকে বলো, কি কন্ডিশনে থ্যালাসেমিয়াতে কি হয়, কি কারণে থ্যালাসেমিয়া হতে পারে? থ্যালাসেমিয়া ফার্স্ট বলো। থ্যালাসেমিয়া ফর্মেশন হুইচ হচ্ছে টাইপ অফ, আলফা হ্যাঁ বলো 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 বলো, কি বলছো বলো। আর হ্যাঁ বলো। গামা যে চেঞ্জ গুলো থাকে সেগুলো প্রপারলি ফর্মেশন হয় না জেনেটিক কন্ডিশনের কারণে। এই না 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 কারণে না, ওয়েট 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 আরবিসি ওয়েট, গামা চেন, আলফা বিটা, আলফা বিটা और গামা কোনটা চেন, কোন চেন? হুইচ স্যার চেন ইজ মেজর ইনভলভ ইন দ্য থ্যালাসেমিয়া আর থ্যালাসেমিয়া? মাইনর থ্যালাসেমিয়া, হ্যাঁ, মেজর মেজর আর মাইনর। মাইনর থ্যালাসেমিয়ার মধ্যে আছে। হুম, মেজরটা গামা চেনের কারণে হয়ে থাকে আর মাইনরটা আলফা বিটা চেনের কারণে হয়ে থাকে। I think gamma not involved in the thalassemia. It is only involved alpha and আচ্ছা beta. If বিপাশা, হ্যাঁ হ্যাঁ আলফা এন্ড বিটা, টু আলফা টু বিটা চেন হয়ে থাকে। আর তুমি যেটা বলছো আলফা হ্যাঁ গামা, দিস ইজ ইনভলভ ইন দ্য ফিটাল হিমোগ্লোবিন। In case of হ্যাঁ হ্যাঁ fetal ভিটামিন, hemoglobin, you can see the involvement of the alpha and gamma chain, তাই না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি যতটা জানি মনে হচ্ছে ওটাই, আলফা এবং গামা চেন ইজ হ্যাঁ হ্যাঁ ইনভলভ ইন হ্যাঁ দ্য ফিটাল ওই হিমোগ্লোবিন, ফিটাল বাট ইন কেস হ্যাঁ অফ, একদম একদম একদম। এবং থ্যালাসেমিয়াটা আলফা তার যদি বিটা তুমি, চেন। হ্যাঁ তুমি তুমি নাম শুনে থাকবে হয়তো, ক্লোরাইড শিফট, হামবার্গার শিফট, বিভিন্ন যদি 12-এ বায়োলজি দেখে রাখো, এরকম নাম আছে, ক্লোরাইড শিফট, হামবার্গার শিফট, ঠিক আছে? বিভিন্ন শিফট হয়, সেগুলো তোমার একটা অক্সিজেন ডিসোসিয়েশন, তার নাম হচ্ছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ ইজ ইনভলভ ইন দ্য আলফা বিটা গামার মধ্যে বিভিন্ন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ হয়ে থাকে, সেগুলো বিভিন্ন ডিফারেন্ট করে। যাই হোক, ওই সমস্ত জানার দরকার নেই, অত লাগবে না আমাদের। যাই হোক, তো যেটা আমি বলছিলাম, থ্যালাসেমিয়া ইজ অটোজোমাল ডমিনেন্ট অর রিসেসিভ ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া ইজ অটোজোমাল ডমিনেন্ট অর রিসেসিভ ডিসঅর্ডার। আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করে নিচ্ছি, কারণ বোরিং লাগছে না তো, মানে 1.5 ঘন্টা হয়ে গেছে, আর বোরিং লাগছে না তো? তাহলে আমি অফ না করবো, না নয়তো না আমি বোরিং কন্টিনিউ করবো। লাগছে না, না বোরিং অসুবিধা নেই লাগছে তো কারো? না 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 ঠিক কন্টিনিউ আছে, করুন। দেন 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 কন্টিনিউ করছি। না হলে আমি কন্টিনিউ করতাম না, যদি বোরিং লাগতে বলতো আমি কন্টিনিউ করতাম না, ঠিক আছে? যেহেতু আমি একটা ক্লাস পাই, তো তার জন্য একটু বলে দিচ্ছি। যদি বোরিং লাগে বলবে, তখন বন্ধ করবে, ঠিক আছে? যাই হোক, তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটা বলছিলাম, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ইট ইজ অটোজোমাল ডমিনেন্ট অর রিসেসিভ, ডমিনেন্ট অর রিসেসিভ, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে? এটা মনে রাখবে, নোট করে নেবে, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার হচ্ছে কি থ্যালাসেমিয়া। আচ্ছা, থ্যালাসেমিয়া সম্বন্ধে একটু আমরা যে সমস্ত জিনিসগুলো মনে পড়ছে অন্তত সেগুলো একটু হিসাব করার চেষ্টা করি। আচ্ছা, যেমন প্রথমে আমি বললাম যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে তোমার টু আলফা টু বিটা চেন ইনভলভ হয়, তাই তো?
তো আলফা যে চেন আছে না, এই আলফা চেনের কিন্তু বিশাল কিছু এফেক্ট পড়ে না, মানে কি বলতো, আলফা চেনের তেমন কোনো এফেক্ট পড়ে না ইন কেস অফ হিমাটোলজির ক্ষেত্রে। বাট যদি আমি বিটা চেনের কথা বলি, সেই বিটা চেনের জন্যই কিন্তু এই যে থ্যালাসেমিয়া মেজর বলি আমরা বা মাইনর বলি, এসব মেজর বা মাইনর এ সমস্তগুলো এই বিটা চেনের মানে সমস্ত ইনভলভমেন্ট। যদি দুটো বিটা চেনই ইনভলভ হয়, মানে ইনভলভ বলতে কি, দুটো বিটা চেনই আমার চেন থেকে হাওয়া হয়ে গেল, নেই, সেক্ষেত্রে আমাদের দেখতে পাওয়া যাবে থ্যালাসেমিয়া মেজর কন্ডিশন। বাট যদি সিঙ্গেল বিটা চেন থাকে আর ওয়ান বিটা চেন মিসিং হয়, দেন ইট উইল বি মাইনর থ্যালাসেমিয়া। বোঝা গেল ব্যাপারটা? মেজর এবং মাইনরে অনেক সময় গোলায় ব্যাপারটা, তার জন্য আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, একবার আরেকবার বলছি শোনো। থ্যালাসেমিয়াতে দুটো চেন ইনভলভ হয়, টু আলফা টু বিটা, ঠিক আছে? এর মধ্যে আলফার তেমন কোনো গুরুত্ব নেই, যা গুরুত্ব এই বিটার। বিটার মধ্যে যদি দুটোই বিটাই অ্যাবসেন্ট থাকে, দেন this will be a major thalassemia major, and if one beta is absent, then it will be a minor condition. বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? স্যার আরেকবার বলুন। ওকে ওকে ওকে, দেখো আমি কি বললাম যে আমাদের যে থ্যালাসেমিয়া মানে নর্মালে হচ্ছে কি, আমাদের যে আরবিসি রয়েছে তার মধ্যে টু আলফা এবং টু বিটা চেন থাকে, ঠিক আছে? দুটো আলফা এবং দুটো বিটা চেন এরকম মানে স্পাইরাল লাইক তৈরি করে। তো সেইভাবে আমাদের এই টু আলফা এবং টু বিটা চেন মিলে আমার কি আরবিসির মধ্যে থাকে। এবার এই আলফার এফেক্ট আমাদের থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিছু নেই, ঠিক আছে? যা সমস্ত ইনভলভমেন্ট, এই যে বলি থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর, সমস্ত কিছু ইনভলভমেন্ট এই বিটার। যদি দুটো বিটাই আমার অ্যাবসেন্ট হয়ে যায় আমার চেনটা থেকে, তাহলে কে পড়ে রইলো? আর তো দুটো আলফা পড়ে রইলো, বিটা জিরো, জিরো বিটা। সেই কন্ডিশনটাকে আমি বলি থ্যালাসেমিয়া মেজর কন্ডিশন। আর যদি এরকম কন্ডিশন হয় টু আলফা এবং একটা বিটা অ্যাবসেন্ট হইলো, তার মানে কি আমার কাছে এখনো একটা বিটা আছে, দেন এই কন্ডিশনটাকে বলি থ্যালাসেমিয়া মাইনর কন্ডিশন। বুঝা গেছে? হ্যাঁ স্যার। আই থিঙ্ক ক্লিয়ার। হ্যাঁ, ওকে। আচ্ছা, আর এখানে আচ্ছা, থ্যালাসেমিয়া মেজরের অপর নাম কি বলতো? থ্যালাসেমিয়া মেজরের অপর নাম কি? এর অপর নাম বিটা হচ্ছে পুলিশ থ্যালাসেমিয়া। অ্যানিমিয়া। হ্যাঁ বলো, কি বলছো বলো, কিছু বলছিলে কি? আচ্ছা, যাই হোক, তো থ্যালাসেমিয়া মেজরের অপর নাম হচ্ছে কুলিস অ্যানিমিয়া। বানটা ঠিকঠাক করে লিখে নিতে দাও। কুলিস অ্যানিমিয়া, ই ডবল ও ই ডবল এলি, হ্যাঁ এলি হবে। পুলিশ অ্যানিমিয়া, এ এনি, হ্যাঁ। তো পুলিশ অ্যানিমিয়া বলা হয় থ্যালাসেমিয়া মেজরকে, ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে কোশ্চেন থেকে? ট্রিটমেন্ট অফ চয়েস। আচ্ছা বলতো, ট্রিটমেন্ট অফ চয়েস থ্যালাসেমিয়া মেজরের, থ্যালাসেমিয়া মেজরের ট্রিটমেন্ট অফ চয়েস কি হতে পারে বলো? হোয়াট ইজ দ্য, অ্যাকচুয়ালি ব্লাড একদম ট্রান্সফিউশন করা হয় আর একটা একদম একদম আয়রন ট্রান্সফিউশন করা হয় যেটা। একদম আয়রন ট্রান্সফিউশন তো করা হয়, ঠিক আছে, কিন্তু আমরা আরেকটা কি জানি আয়রন বলতো? চিলেশন থেরাপি, আয়রন চিলেটিং একদম থেরাপি আয়রন হচ্ছে। চিলেশন থেরাপি, চিলেশন চিলেটিং থেরাপি, হ্যাঁ থেরাপি, আয়রন একদম চিলেশন চিলেশন থেরাপি। থেরাপি। হ্যাঁ, কারণ কি হ্যাঁ আমাদের বডিতে থ্যালাসেমিয়া যারা মানে পেশেন্ট, তাদের দেখবি বাচ্চাগুলোর ওদের মানে কি হিমোসিলেশন হয়ে যায়, তাই তো? ওদের মানে হিমোসিলারেশন, ওই ওই আয়রনটা হিমোসিলেশন, আয়রনটা হ্যাঁ অত্যাধিক জমা জমে হয়ে যায়, থাকে। অত্যাধিক জমে যায়। তো তার জন্য আমরা কি জানি আয়রন চিলেশন থেরাপি ইউজ করা হয়, যাকে আমরা অন্য ভাষায় কি বলি, ডিফেরক্সামিন ইউজ করা হচ্ছে। একই ব্যাপার, দুটোই একই জিনিস। আয়রন চিলেশন থেরাপি বা ডিফেরক্সামিন ইউজ করা দুটোই একই জিনিস। এটাই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস ফর দা থ্যালাসেমিয়া, ঠিক আছে? বোঝা গেল থ্যালাসেমিয়া মেজর। হ্যাঁ, আর আচ্ছা, একটা ওই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে করা যেতে পারে, হ্যাঁ কিন্তু বোন ম্যারো ওটা তো খুব ট্রান্সপ্লান্টেশন করা হচ্ছে কস্টলি। এখন করা হচ্ছে, কিন্তু এটা কি বলতো, ট্রিটমেন্ট অফ চয়েস ব্যাপারটা কি বলতো, ট্রিটমেন্ট অফ চয়েস বা ড্রাগ অফ চয়েস এগুলো আমরা কি মানে কিভাবে ঠিক করি বলতো? যে আমাদের অ্যাভাবিলিটি, এটা অ্যাভাবিলিটি অ্যাভেবিলিটি, তোমার, ইজিলি অ্যাভেবিলিটি যেটা আছে, হ্যাঁ যেটা কোনটা ইজিলি সহজলভ্য পাওয়া আমাদের যাচ্ছে কাছে, সেই সেটাই, জিনিসটা। সেটাই। আর হ্যাঁ বোনটা মানে তোমার যেটা বলছো বোন ট্রান্সপ্লান্টেশন যে ব্যাপারটা, ওটা হাইলি কস্টলি এবং মানে সাধারণ মানুষের ক্ষেত্রে ওটাকে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তার জন্য আমরা এই দুটোকেই বলছি যে আয়রন চিলেশন থেরাপি বা ডিফেরক্সামিন আর বিটি ট্রান্সমিশন করা হয় ইন কেস অফ তোমার থ্যালাসেমিয়া মেজরে। বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছি? ওটা হয়, অবশ্যই হয়, বোন হ্যাঁ। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয়, অবশ্যই করা হয়। আচ্ছা, আরেকটা যেদিন আর একটা একটা বোধহয় মানে এখন জেনেটিক থেরাপি কিছু একটা শুরু হয়েছে জেনেটিক, রিসেন্টলি। যে না ওটা জেনেটিক কাউন্সিলিং বলা হয়, জেনেটিক কাউন্সিলিং, জেনেটিক কাউন্সিলিং মানে ব্যাপারটা জেনেটিক কাউন্সিলিং তো কাউন্সিলিং ব্যাপার আছে। নাথিং। হ্যাঁ, আচ্ছা তুমি যেটা হ্যাঁ, বলছো ওটা এটার কথা কাউন্সিলিং বলছি, করানো হচ্ছে প্যারেন্টস কে। হ্যাঁ প্যারেন্টদের।
আচ্ছা তুমি যেটা বলছো মনে হয় এটার কথা বলছো কি কি বলে বায়োটেকনোলজির কথা বলছো কি? হ্যাঁ, বায়োটেকনোলজির একটা কিছু একটা রিসেন্ট বায়োটেকের কথা বলছো না? হয়েছে যেটা। আই থিঙ্ক বায়োটেকের হ্যাঁ, কথাই বলছো তুমি। আচ্ছা হ্যাঁ, বর্তমানে বায়োটেকের ইউজ করা হচ্ছে, মানে বায়োটেকের একটা কি বলবো, বায়োটেকের ব্যাপারটা কি, বায়োটেকের ব্যাপার হচ্ছে আমাদের আহ, যেমন এই যে বলছিলাম আগের দিনই জেল ইলেক্ট্রোফোরেসিস, বা হচ্ছে তোমার যে আমাদের ইলাইজা করা হচ্ছে, ইলাইজা যাকে আমরা ডবল মানে আমাদের যে করা হয় প্রেগনেন্সি কিট হচ্ছে এর মডেলের উপর তৈরি, কি বলতো ডবল স্যান্ডউইচ মডেল, সমস্ত ব্যাপার আছে ডবল স্যান্ডউইচ মডেলের উপরে হচ্ছে আমাদের এই যে প্রেগনেন্সি কিট হয় সেটা হচ্ছে তৈরি। ঠিক আছে, হয়তো তোমরা জানবে ডবল ডবল স্যান্ডউইচ মডেল, ওই একই ডবল স্যান্ডউইচ মডেল যেটা আছে ওটা আমাদের বায়োটেকের মধ্যে পড়ে। ঠিক আছে। আচ্ছা, আর একটা যেটা বলছিলাম যে একদিন ওই কোন একটা কোশ্চেন দিয়েছিলাম টপ 10-এ, তোমরা হয়তো করেছো কিনা আমি জানি না, জি6PD। জি6PD নিয়ে আমি সেটা এক্সপ্লেনেশন করা হয়নি। জি6PD, আচ্ছা এই আমাদের এই ক্লাসেই বলে দিই, জি6PDর ব্যাপারটা কি জানো তোমরা, কি ব্যাপার? গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ, এটা যত বেশি বাড়বে তত আমাদের মানে আয়রন অ্যাবজর্পশনটা তত কমে, মানে যত কমবে তত আমাদের আয়রন অ্যাবজর্পশনটা বোধহয় কমে। এটা ওই একদম ম্যালেরিয়ার পেশেন্ট ওই জন্য আমাদের দেওয়া হয় না, যাতে হিমোলাইটিক এফেক্টটা তৈরি হয়ে যায়, যাদের জি6PD একদম পরিমাণটা একদম বেশি একদম থাকে। সঠিক সঠিক বলেছো, এই একদম এই জিনিসটা হচ্ছে যত কমবে তত প্রবলেম, যত কমবে তত প্রবলেম। এইটুকু জেনে রাখো যে এটা হচ্ছে আমাদের মেনলি কি বলতো আরবিসি যে মেমব্রেন আছে না আমাদের বাইকনকেভ শেপের যে মেমব্রেনটা কভার আপ করে, সেই মেমব্রেনটা স্টেবিলিটি দেয় এই আমাদের জি6PD বা গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ। এটা হচ্ছে জিন, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ জিন। ঠিক আছে, এটা হচ্ছে জিন একটা, এই জিনটা আমাদের আরবিসির স্টেবিলিটিকে মেনটেন করতে সহায়তা করে। গল্প হচ্ছে এই। ঠিক আছে, যদি আমাদের না থাকে তাহলে মেনটেন হবে না, তাহলে প্রবলেম দেখতে পাওয়া যাবে, সিম্পল কথা। ঠিক আছে, তো অনেক কিছু, এটা আর কিছু আবার অন্যদিন একটা এটা বলবো, হিমোফিলিয়ার কালার ব্লাইন্ডনেস এগুলো নিয়ে একটা একদিন বলবো যদি